সকাল সকাল এখানে দরজা দিয়ে জানলা দিয়ে প্রচন্ড রোদ আসছে। মানে এতটাই রোদ আসছে, চোখে এখন বেশ লাগছে। তো বাইরে পিঠে রোদ দিয়ে চা খাবো, কি সুন্দর যে লাগছে বলে বোঝাতে পারবো না। কেমন লাগছে? হেভি লাগছে। দারুণ দারুণ। এই হোমস্টেতে আসলে শুধুমাত্র প্রাকৃতিক শোভা আর নির্জনতা আপনাকে সঙ্গ দেবে না, খুব ভালো মানের খাবার, সেটা চা হোক, রুটি হোক, ভাত বা তরকারি, যা রান্না করছে, মানে আমার মনে হয় যে কলকাতার ভালো ভালো রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। আমি একটুও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন। ওদের সাথে আমার কোনো মানিটারি টার্মস নেই, আমি ইনফ্যাক্ট ওদেরকে চিনতামও না। ফেসবুকে ওদের পোস্ট দেখে আমি এই জায়গাটা আসবো ঠিক করি। এখানে 3 দিন, তার কারণ হচ্ছে এই জায়গাটা, পুরো রিজিয়নটা ঠিক উল্টো দিকের জায়গাটা হচ্ছে ধোত্রে। ধোত্রেটা এখান থেকে একটুখানি উঁচুতে, আর এই পুরোটা সিংহালীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত ফরেস্ট এরিয়া, ব্ল্যাক ফরেস্ট বলে উপরটাতে। এখানে কিন্তু চিতাবাঘ, ভালুক সবই আছে। তাও একটা নির্জন গ্রামের মধ্যে এরকম একটা পরিবেশে একটুও ভয় করছে না, দারুণ লাগছে। মানে সত্যি কথা বলতে গেলে, যদি কারো মনে হয় যে আমি একটু হাইকিং করে যাব, আপনি যদি এখান থেকে খুব ভোর ভোরবেলা বেরোন, বিকেলের মধ্যে বিকেভঞ্জন পৌঁছে যাবেন। আর বিকেভঞ্জনে এখন হোমস্টে রয়েছে, ওখান থেকে তারপরের দিন সান্দাকফু যেতেও পারবেন। তো এটা একটা অল্টারনেটিভ রুট হতেই পারে, যে যদি আপনি সান্দাকফু পায়ে হেঁটে যেতে চান। খাবার রেডি হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট। এই চলে গেল। সকালবেলার ব্রেকফাস্টের জন্য ডেকেছে। আমি দাড়ি কাটতে গেছিলাম, এই ফাঁকে চমচম দিয়েছে দৌড়। চলে আসবে। বলে না, ঢেকি স্বর্গে কেউ ধান ভানে। বাগনানে সেই সৌরভদা বলে এক দাদা আছে, সেই সৌরভদাদের বাড়িতে যেরকম লুচি খেতাম, ওই লুচি আমার প্রচন্ড পছন্দ ছিল। কাকিমা জোয়ান আর কালো জিরা দিয়ে করতো, ঠিক সেরকম লুচি। এই যে কচুরি আর সঙ্গে ছোলার ডাল, সকালবেলা গরম গরম ধোয়া উঠছে, কি আনন্দ যে হচ্ছে। আমি একটু লুচি খোর আছি, বুঝলেন তো। তানিয়া ফাটিয়ে দিয়েছো। মানে ও যে এত ভালো রান্না করে না, মানে প্রকৃতি তো ঠিক আছে, এই খাওয়ার লোভেই আমার মনে হচ্ছে আরো 4-5 বার আসতে হবে আমাকে। ডালটা দারুণ হয়েছে, অসাধারণ বললেও কম বলা হয়। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। পশ্চিমবঙ্গের ট্যুরিজমের মানচিত্রে লিনজেবংয়ের কিন্তু খোঁজ আপনি সহজে পাবেন না। আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম আপার লিনজেবং। ঘুরতে ঘুরতে একটা অনেক পুরনো ভাঙাচোরা পুরো বাড়ি। জঙ্গল, সিংহালীলা ন্যাশনাল ফরেস্টে এই ধরনের গাছ আর তার গায়ে অজস্র অ্যালগি খুব কমন। এটা এখান থেকে মোটামুটি জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। আসুন একটু এগিয়ে দেখি। হ্যাঁ, পাতাটা কি সুন্দর দেখো। এই যে গাছটা অদ্ভুত দেখতে, একটা পাতা থেকে অন্তত 1, 2, 3, 4, 5, 6টা পাতা বেরিয়েছে। তো গুগল লেন্সে দেখলাম, প্রথা বললো এটার নাম কি বললে? ব্রাসায়োপসিস। এটা থেকে ওই যারা আর কি বডি বিল্ডিং করেন, তাদের সাপ্লিমেন্ট তৈরি হয়। পাহাড়ের কোনায় কোনায় কি কি যে আছে।
এখানকার বাঁশের স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমতলের মতো নয়, অনেক সরু সরু আছে, আবার কিছু কিছু বিশাল প্রকাণ্ড মোটা মোটাও আছে। এখানটা বেশ আলো ফালো এসে পড়েছে। এগুলো তো বাঁশ গাছ, এগুলো ঝাড়ু গাছ। ঝাড়ু গাছ, আচ্ছা এখান থেকে ঝাড়ু তৈরি হয়? এই যে ঝাড়ু হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছের বিষয়ে প্রধান নলেজ মারাত্মক, মানে সেটার ধারে কাছে আমার দেখাশোনা বা চেনাশোনা কেউ সেরকম নেই। অ্যাপারেন্টলি একটা ফাঁকা জায়গায় এসে পড়েছি। হাজার চেষ্টা করলেও আপনি এরকম নীরবতা সব জায়গায় কিন্তু পাবেন না। সত্যি কথা বলতে এই জায়গাটার নাম অনেক লোক জানেই না। দারুণ লাগছে, দারুণ দারুণ, বলে বোঝাতে পারবো না। এখন আমাদের আস্তে আস্তে ফিরে যেতে হবে, ফিরে যাব, কিন্তু বিশ্বাস করুন এই জঙ্গল পাহাড়, অনেকে সাদা পাহাড়ের দিকে দৌড়ায়, আমার কিন্তু এরকম জঙ্গল পাহাড় খুব ভাল লাগে। সত্যি কথা বলতে গেলে এর মধ্যে একটা আলাদা ফিলিংস আসে। বিশেষ করে আমি কিছুদিন বার্ডিং করতাম একটা টিমের সাথে, তাদের সাথে ঘুরতাম নানান জায়গায়, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখতাম, অবজার্ভ করতাম। যদি কোনো পাখি চিনতে না পারতো কেউ, বই দেখে দেখে সেটার কী স্পিসিস সেগুলো দেখতাম। তখনও কিন্তু এরকম জঙ্গলের মধ্যে ঢুকে যেতে হতো, দুর্দান্ত লাগে তখন। বিশেষ করুন পারলে কোনো বার্ডিংয়ের টিমের সাথে কোথাও ঘুরে দেখবেন, দারুণ লাগে। এখানে কতটা ঘন জঙ্গল না আসলে আপনারা বুঝতে পারবেন না, জানেন তো। মানে শুধু বাঁশ গাছ না, বিভিন্ন গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, এবং এখান থেকে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে উপর থেকে নিচে। জঙ্গলে বেশি দূর যেতে প্রতীক বারবার বারণ করেছে কোনো গাইড ছাড়া, তো আমরাও বেশি দূর যাব না, একটুখানি দেখেই চলে আসবো। আসুন। প্রচুর ওষুধ তৈরি হয়। কি ওষুধ? ইফেড্রা। হ্যাঁ, কি নাম? এর নাম ইফেড্রা। ইফেড্রা? এটা ইফেড্রিন তৈরি হয় এখান থেকে। ইফেড্রিনের কি কাজে লাগে? ইফেড্রিন অনেক কাজে লাগে, এখন মনে নেই। প্রচুর পড়াশোনা করেছে, মন দিয়ে করেনি, বুঝলেন তো। এখানে হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠে এসেছি। এই জায়গাগুলোতে ছোট ছোট বাড়ি রয়েছে উপরে, তারপরে ওই দিকটায় পিছনটায় একদম ব্ল্যাক ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে। প্রসঙ্গত প্রতীক আর তানিয়া ওরা ব্ল্যাক ফরেস্টের হাইক করায়, অর্গানাইজ করায়, ট্রেকিং অর্গানাইজ করায়। তো যারা যারা করে তাদের জন্য এই সুবিধাটা রয়েছে। এটা কিন্তু অনেকটা দরকার, কারণ একদম ফরেস্টের মধ্যে ওয়াকি টকি আমার মনে হয় না এই রিজিয়নে আর কেউ ইউজ করে। দেখি কাজ করছে কিনা। হ্যালো, হ্যাঁ বলো। প্রতীক,
এই আমি ব্লগে দেখাচ্ছি তোমাদের সাথে কানেক্টিভিটিটা ঠিকঠাক আছে কিনা। আমরা অনেকটা এগিয়ে এসেছি, আমাদের আসতে একটু সময় লাগবে, একটু ওয়েট করো আমাদের জন্য। নিশ্চয়ই, তোমাদের লাঞ্চ রেডি থাকবে, এসে লাঞ্চ করো। ওকে, ওভার এন্ড আউট। নাও। বেশ মিলিটারি ফিলিং হচ্ছে একটা। একটা ভারী অবাক করা জিনিস দেখলাম, আপনারা কখনো দেখেছেন? নাসায় বোটানিস্ট, কি 2 নম্বরই জিনিস ভাই। এবার হেঁটে হেঁটে ক্লান্ত, খিদে পাচ্ছে, প্রতীকদের কাছে গিয়ে জম্পেশ খেতে হবে। অ্যাজ ইউজুয়াল ফিরে এসে দেখি এলাহি খাওয়া দাওয়ার আবার আয়োজন হয়েছে। একদম গরম ভাতে ধোয়া উঠছে। আমি একটু ঘি চেয়ে নিয়েছি, তানিয়া লোকাল ঘি দিয়েছে, ওরা নিজেরাই বানায়। ফুলকপির রোস্ট আর গরম মুগ ডাল, সঙ্গে পাঁপড় সেকা, গোল গোল করে কাটা আলু ভাজা, যেটাকে আমরা চাক চাক করে কাটা বলি। একদম একদম নিরিবিলি একটা জায়গা, একদম টপ থেকে পাহাড়কে অনুভব করছি, প্রকৃতিকে অনুভব করছি। সূর্যাস্ত হচ্ছে দেখছি। এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করলে ভারী অন্যায় হতো। সন্ধ্যাবেলা ওঠার সঙ্গে সঙ্গে তানিয়া বানিয়ে দিয়েছে তাইফো। আমি আগে কোনোদিন খাইনি, কিন্তু এটা বিশাল ওই বাউ টাইপের দেখতে। ভেতরে চিকেনের স্টাফিং রয়েছে, সঙ্গে টমেটো রসুন দেওয়া একটা দারুণ সুন্দর চাটনি, জমে যাচ্ছে একেবারে। লোকে এটাকে পুরোটা একসাথে কামড়ে খায়, আমি রুটির মতন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। পাহাড়ি খাওয়া দাওয়া নিয়ে 2 দিন দারুণ কাটলো। কিন্তু কেমন লাগছে তোমার? ভালো ভালো। আমরা টাকা পয়সার ম্যানেজমেন্ট করছিলাম, তা আমি ওকে বললাম যে মুখ লুকোচ্ছে এখন। আমি ওকে বললাম মানি ব্যাগে কত টাকা আছে একটু গোনো, ঠিক আছে? মুখ লুকাচ্ছ কেন? আমাকে বললো 49টা নোট আছে। আমি হচ্ছি 49টা নোট করতে গেলো, 500 টাকার নোটের কথা বলছি। আমি ভাবলাম কি করে হলো, তাহলে 49টা নোট তার মানে কত টাকা হয় জিজ্ঞেস করলাম। বলছে এই তাহলে আমি হিসাব করে বলছি, বলে মোবাইলে হিসাব করে বললো 9,500 টাকা। আমি বললাম 20,000 টাকা তুলেছিলাম, 9,500 টাকা কোথায় গেল টাকা? তারপর গুনে দেখি 39টা নোট রয়েছে, হ্যাঁ 19,500 টাকা। সারা জীবন হরিমতিতে পড়ে বাংলায় না গুনতে পেরে 39টা নোট 49টা নোট 39। আচ্ছা আমি ধরে নিলাম 49টা নোট আছে, 49টা নোট কিভাবে 9,500 টাকা হয় আমাকে একটু বোঝাবে? আমি মোবাইলে 19 লিখেছিলাম। হ্যাঁ মোবাইলে 19 লিখেছিলাম। মানে ভাবুন, মানে লোকে ভাবে যে ঘরে লক্ষ্মী এনেছে, কোত্থেকে এর বাবা লক্ষ্মী পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে, আর এখন ক্যামেরার সামনে কথা বলতে পারছে না। মুখ লোকাচ্ছ কেন? এই একে যদি আমি ছেড়ে দিই যে বাদ বাকি ট্রিপটার খরচা তুমি একটু ম্যানেজ করো, আমি দিয়ে দিচ্ছি টাকা, তুমি ম্যানেজ করে নাও কোথায় কি খরচা করতে হবে, 39টাকে 49 করে দিয়ে লোককে দিয়ে দেবে। এর আগে বলো এই সায়েন্টিস্ট, আগে সায়েন্স নিয়ে 11-12 কিভাবে পড়াশোনা করেছো আগে আমাকে বলো। না না এইসব কোন রকম এদিকে তাকাও, এদিকে তাকাও। না না বললে হবে না, আগে বলো ক্যামেরার সামনে বলো। হ্যাঁ
ভাবতে পারেন কাকে নিয়ে সংসার করছি। সত্যি পাশেই বিয়ে বাড়ি চলছে, কালকে বিয়ে, এখানে প্রস্তুতি, সঙ্গে গান, ব্যাকগ্রাউন্ডে গান আসলে কিছু মনে করবেন না। এই মুহূর্তে ডিনার করতে বসেছি আমি আর প্রথা, সঙ্গে প্রতীকও বসেছে। হ্যালো। তানিয়া ওখানে দূরেই মানে কাজ করছে, খাচ্ছে, মানে ওর সাথে একটা জেনারেটারের তুলনা করতে হবে আর কি, জেনারেটার ছাড়া অন্য কিছুর সাথে তুলনা করা যাচ্ছে না। তো এই মুহূর্তে যে চিকেনের প্রিপারেশনটা, এটা প্রতীক রান্না করেছে, দেখুন। প্রতীক এটার নাম কি বলে দাও? এটা সেভাবে কোনো নাম নেই, এটা শেরপারা এভাবে খান, শেরপা স্পেসিফিক্যালি শেরপা এবং তামাং। রাইস শাক দিয়ে মাংস হয়, ব্যাপারটা খুবই শাক মতন নয়, মাংসালো ভাবটা বেশি থাকে। ট্রাইবাল চিকেন এক কথা বলা যেতে পারে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু, এদের সামনে একটা জায়গা আছে যেখানটাতে সুন্দর লাইটের ব্যবস্থা করেছে, সেখানে এসে দাঁড়িয়ে গল্প করছি। এবং কালকে এখান থেকে আমরা ফিরে যাব। ফিরে যাওয়ার আগে আমার যেটা মনে হয়েছে, জেনুইনলি মনে হয়েছে, সেটা হচ্ছে দুজন বাঙালি উদ্যোগী শিক্ষিত যারা কলকাতায় যে কোনো ভালো চাকরি করতে পারত। ইনফ্যাক্ট তানিয়া পিএইচডি করছে, ও যথেষ্ট পড়াশোনা করেছে, চাইলে ইজিলি কলকাতায় একটা ভালো চাকরি করতে পারতো, কিন্তু সব কিছু ছেড়ে এই ব্ল্যাক ফরেস্টের কোলে এসে একটা ছোট্ট হোমস্টে বানিয়ে একটা উদ্যোগ নিয়েছে, নিজেরা স্বাধীনভাবে বাঁচার উদ্যোগ, স্বাধীনভাবে একটা ব্যবসা করার উদ্যোগ। আমরা বাঙালিরা ব্যবসা করতে জানি না, লোকের পিছন ধরে টানি, পা ধরে টানি যারা উপরে উঠে আসে। আমি সেরকম নই, আমি দুজন খুব আমার থেকে ছোট, আমার থেকে বেশ কিছু বছরের ছোট, প্রথার বয়সী প্রায়, মানে 30-এর আশেপাশে এদের বয়স। এদেরকে দেখে আমি নিজে ভীষণ অনুপ্রাণিত, তাই আমি ওদের কাছ থেকে শুনবো যে ওরা এইখানে এইভাবে কেন আছে আর কেন এই ব্যবসাটা করছে। আসলে আমরা দুজনেই খুব পাহাড় ভালোবাসতাম প্রথম কথা। আর হাইডি বলে জোহানাসবার্গের একটা কার্টুন আছে, ওটা দেখে আমরা খুব দুজনেই ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমরা একটা এমন পরিবেশ মানুষকে দিতে চেয়েছিলাম যেখানে সে শহরের থেকে দূরে এসে একটা, তার যে আসলে প্রকৃতির মধ্যেই তো মানুষের থাকার কথা ছিল, সে বিভিন্ন কারণে শহরে চলে গেছে, হয়তো রোজ সেই অনুভূতিটা নেওয়া সম্ভব হয় না, কিন্তু সেই 5টা দিন বা 3টে দিন বা 4টে দিন, যে কটা দিনই সে থাকুক, সে যেন ফুলেস্ট তার সময়টা বাঁচতে পারে, এটা প্রথম চেয়েছিলাম। সেকেন্ডলি হলো মানুষকে খাওয়া দাওয়ার, আমরা যেগুলো অনুভব করেছি সেগুলো খাওয়ার মাধ্যমে অনুভব করা। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে খুব একটা দেখার কিছু নেই পাহাড় বাদ দিয়ে, আমরা চাইতাম যে মানুষ যাতে পাহাড়টাকেই অনুভব করে। হ্যাঁ, মানে একদমই সেই লোকজন যেটা চাইছেন বা চাইবেন তার বাইরে গিয়ে তাদেরকে কেটার করা, সেটা তো চেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমার এবং তানিয়া পাহাড়ে শিফট করার একটা কারণ হলো শহরের লাইফস্টাইল আমাদের ভালো লাগছিল না, মানে অত পলিউশন, গ্যাঞ্জাম, প্রত্যেকটা কথায় লোকের সাথে ঝগড়া করা, মানে একটা বাসে উঠে সিটের জন্য ঝগড়া করতে হতো। তো ওই ঝগড়াটা আমরা চাইনি লাইফে, শান্তি পাওয়ার জন্য এখানে এসেছিলাম। এবং তারপর তো যথারীতি লোককে তো সেটাই, সেই মজাটা দিতে চাই, আনন্দটা দিতে চাই, সেই জন্যই এখানে শিফট করা। পড়াশোনার মূল কাজটাই তো ছিল যে কিছু করব সমাজের জন্য, যদি ছোট করে ধরি যে একটা সোশ্যালি কন্ট্রিবিউট করব। আমরা এখানে ব্যবসা খোলার ফলে সবচেয়ে বড় যেটা হয়েছে, অনেক মানুষ গাইডের কাজ করেন, অনেক মানুষ দোকান দিচ্ছেন, ছোট ছোট দোকান, ব্যবসা, এগুলো তৈরি হচ্ছে। লিটারেলি তাদের কোনো এমপ্লয়মেন্ট ছিল না, সেটা আমাদের কাছে আরও বড় কারণ, যাতে আমরা এখানটা ব্যবসাটাকে আরও ভালো করে করার চেষ্টা করছি, আরও বেশি লোককে আনার চেষ্টা করছি, এটা একটা বড় কারণ। তার সাথেও যে আমরা যাতে কিছু কন্ট্রিবিউট করতে পারি টুয়ার্ডস আওয়ার সোসাইটি, সেটা মানসিকভাবে শহরের লোকেদের জন্য যারা এখানে এসে থাকছেন, প্লাস এখানকার লোকাল মানুষদের জন্য এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বিশেষ করে। আর বিশ্বাস করুন এখানে কেউ আপনাকে জাজ করবে না, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ছেড়ে আপনি আসতে পারেন, কেউ জাজ করবে না। আর আমরা তো জাজ করবোই না, জাজমেন্টের বিরুদ্ধে যাব বলে এখানে আসা, এই জন্য ফ্রি সোল স্টে। হ্যাঁ, পাহাড়ে আপনারা অনেক হোমস্টেতে গেছেন, যে হোমস্টেতে খাবার দাবারের ব্যাপারে খুব নিয়মমাফিক খাবার দাবার দেওয়া হয়। তোমরা এই আলাদা খাবার দাবার দিয়ে একই টাকায়, তো তোমরা কি ভাবছো যে এই খাবার দাবারটা কেন এত মানে গুছিয়ে নানান রকমের জিনিসপত্র ভাবনা চিন্তা করছো? কারণ আমি বলছি, প্রথম দিন রাতে আমি খেলাম তন্দুরি রুটি, আজকে রুটি খেলাম, দুপুরবেলা ভাত খেয়েছি, সকালে লুচি খেয়েছি, বিভিন্ন রকমের মাংস রান্না করে খাইয়েছে, ডিমের কারিটা অসাধারণ ছিল,
কি ভাবছো, মানে কেন এত খাবারের ব্যাপারটাতে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছ? খাওয়াটা তো একটা ঘোরার ইন্টিগ্রাল পার্ট। সবচেয়ে বড় কথা আমরা খাবারেতে যেটা অ্যাড করি সেটা হলো এখানকার লোকাল কুইজিন, মানে রাইস শাক সুঙ্গুর, পর্ক হোক বা চিকেন, মানে যে কোনো মিট অ্যালং উইথ দ্য শাক, সেটা এখানকার লোকাল কুইজিন। সেটা লোককে বোঝানো যে এইভাবে লোকে খায়, এর মেডিসিনাল প্রপার্টিজ এরকম আছে। টিবেটান বান যেটা করি আমরা, তাইপো, সেটাও সবাই হয়তো অনেক ক্ষেত্রে আমি জানি না হয়তো করেন না, কিন্তু জাস্ট টু মেক পিপল ফিল দ্য লোকাল ফ্লেভার সেটা করতে চাই। আর মানে আসলে আমি যদি কোথাও বেড়াতে যাই, ফার্স্ট অফ অল যিনি আসছেন এখানে ঘুরতে তার জায়গায় আমি নিজেকে বসাই বা আমরা আমাদেরকে বসাই। আমি কি রোজ একরকম খাবার খেতে পছন্দ করব, বা যে রান্নাটা আমি কলকাতায় পাই সচরাচর, মানে চিলি চিকেন, চিলি পর্ক, হ্যান ত্যান, এগুলো বিরিয়ানি, এগুলো তো আমি কখনোই খেতে প্রেফার করবো না। তো আমি তাদের জায়গায়, গেস্টদের জায়গায় নিজেদের বসিয়ে ভাবি যে কেন আমি অন্য কিছু খেতে চাইবো। সেইভাবে আমরা ভাবি যে এই রান্না করা যেতে পারে, তাহলে ভাল লাগবে, নিজের ভাল লাগবে। মানে বিজনেসটা দুভাবে হয়, একটা হচ্ছে শুধু পয়সার জন্য করে যাওয়া, লোকে টুপি পরিয়ে ব্যবসা করা, আর একটা হচ্ছে প্যাশনেট হয়ে করা। তো আমরা প্যাশনেট হয়ে করি, এবং ওই যে বললাম নিজেকে ওই জায়গাটায় রেখে বারবার দেখা যে আমার ভাল লাগছে কিনা, আমার ভাল লাগলে আপনারও ভাল লাগবে আশা করি, সেই ভেবেই আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। একটা কথা বলি, পাহাড়ে তো অনেকে আসেন, ভালোবাসেন, 2 দিন 3টে দিন। আমি আপনাদের বলবো, যারা আমাদের বয়সী, মানে বিলো 40, তারা আসুন। এখানে ব্ল্যাক ফরেস্টে ওরা গাইডেড ট্যুর করায়, সেখানে আসুন, ওদের সাথে যান, ঘুরুন, সমস্ত রকমের সুবিধা আছে। আমাদের ভিডিওতে আগে আমি দেখিয়েছি ওয়াকি টকি। ওরা কিন্তু আধুনিকভাবে ভাবছে, এরকম না যে একটা গদ্ধরা ব্যবসা, ট্রেকিং করছি, হাঁটছি, নিজেদের মতন নিজেদের দায়িত্ব নেব, এরকম নয়। ওরা দায়িত্ব নিচ্ছে, আপনার সিকিউরিটির দায়িত্ব ওরাও নিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, যখন আসবেন, 2টো জিনিস রিকোয়েস্ট ওদের তরফ থেকে, আমাদের তরফ থেকে। এই মানসিকতা নিয়ে আসবেন যে আপনি প্রকৃতি প্রেমী, আপনি মুড়ির টিন নিয়ে পিকনিক করতে হলে অন্য কোথাও যান। পাহাড়কে ভালোবাসে আসুন, প্রকৃতিকে ভালোবেসে আসুন, এখানে আসুন, ভালো লাগবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।